আসসালামু আলাইকুম। মোহাম্মদ ইফতেখার স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। গ্রাউন্ড সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলে যাব পুরো খবরে। শিক্ষার্থীদের মানবিক হিসেবে গড়ে তুলতে নৈতিক শিক্ষার বিকল্প নেই, তাই প্রযুক্তি নির্ভরতা ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি নৈতিকতা ও মানবিকতা শিক্ষার বিষয়ে গুরুত্ব দেওয়ার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশের অগ্রযাত্রা কেউ রুখতে পারবে না বলেও মন্তব্য করেন সরকার প্রধান। রাজধানীতে শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। জাহিদ রহমানের রিপোর্ট। রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিগত ফ্যাসিস্ট সরকার শুধু গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার কেড়ে নেয়নি, অন্যান্য প্রতিষ্ঠানের মতো শিক্ষা ব্যবস্থাকেও ধ্বংস করেছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। একজন মানবিক মানুষ হয়ে ওঠার জন্য নৈতিক শিক্ষার বিকল্প নেই। আমি মনে করি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষা ব্যবস্থায় প্রযুক্তি নির্ভরতা, দক্ষতা এবং মডার্নাইজেশনের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা এবং মানবিক স্বাস্থ্যের উন্নয়ন, সামাজিক অন্তর্ভুক্তি এবং পরিবেশ সংরক্ষণ, এই সব বিষয়গুলোর প্রতি আরও অধিক গুরুত্ব দেবেন। দেশের জন্য অবদান রাখা ব্যক্তিদের সম্মান জানাতে চাইলে জ্ঞান ভিত্তিক চর্চার বিকল্প নেই বলেও জানান তারেক রহমান। দেশের তারুণ্য এবং ছাত্র যুবশক্তিকে যদি প্রযুক্তিতে, জ্ঞানে, বিজ্ঞানে দক্ষ মানব সম্পদে রূপান্তর করা যায়, তাহলে আমি ব্যক্তিগতভাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি সেদিন হয়তো বেশি দূরে নয় যেদিন স্বনির্ভর, সমৃদ্ধ, স্বনির্ভর বাংলাদেশ হয়ে উঠতে পারে বিশ্বের কাছে একটি রোল মডেল। শিক্ষা শুধু ব্যক্তির পরিবর্তনের জন্য নয়, রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। আমরা যদি ঐক্যবদ্ধভাবে কাজ করি তাহলে আমাদের যে অগ্রযাত্রা আমরা প্রত্যাশা করি, সেই অগ্রযাত্রাকে কেউ ইনশাল্লাহ রুদ্ধ করতে পারবে না। নিজেদেরকে যথাযথভাবে গড়ে তুলতে পারলে তরুণ প্রজন্ম স্বনির্ভর বাংলাদেশ গড়ার নির্মাতা হবে বলেও মনে করেন তারেক রহমান। জাহিদ রহমান, এনটিভি নিউজ, ঢাকা। অধিভুক্ত প্রতিষ্ঠান। বিএনপি সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু হয়েছে। অধিবেশনের শুরুর দিনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, দেশে বিদ্যুতের কোনো সংকট নেই। ঝড় বৃষ্টি কিংবা বিতরণ লাইনের রক্ষণাবেক্ষণের কারণে কোথাও কোথাও সাময়িক বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে। তবে সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, গ্রাম অঞ্চলে এখনও 10 থেকে 12 ঘন্টা লোডশেডিং হচ্ছে। এদিকে জাতীয় সংসদে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে রামেসা হত্যাকাণ্ডে আসামিদের দ্রুত সাজা হওয়ায় স্বরাষ্ট্র ও আইনমন্ত্রীকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। সেলিম মালিকের রিপোর্ট। তথা বাজেট অধিবেশনে এক মাসেরও বেশি সময় বিরতির পর স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন। অধিবেশনের শুরুতে সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ ও মোশাররফ হোসেন সহ 16 মন্ত্রী ও এমপির মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন করা হয়। প্রশ্নোত্তর পর্বে জ্বালানি মন্ত্রী জানান, দেশে কোনো লোডশেডিং নেই। আমি আগেও বলছি, এখনই বলছি, আমাদের বিদ্যুতে ঘাটতি নাই। যে লোডশেডিং এর ডেফিনিশনটা একটু পরিবর্তন করতে হবে। লোডশেডিং সেটাই যেটা আমার বিদ্যুতে সরবরাহ না থাকলে লোডশেডিং হয়, আর যেটা ঝড় বৃষ্টি প্রাকৃতিক কারণে গাছ পড়ে দিয়ে যদি তার ছিঁড়ে যায়, সেটা লোডশেডিং না। জ্বালানি মন্ত্রীর এমন তথ্যের বিপরীতে সংসদ সদস্য রুমিন ফারহানা বলেন, গ্রামে এখনো 10 থেকে 12 ঘন্টা লোডশেডিং হচ্ছে। মাননীয় স্পিকার, আমরা লোডশেডিংই বলি আর মেরামত শেডিংই বলি, গ্রামাঞ্চলে 10 থেকে 12 ঘন্টা বিদ্যুৎ থাকে না, এটাই হলো বাস্তবতা। থেকে 12 ঘন্টা বিদ্যুৎ থাকে না, এটার সাথে আমি একমত না। আরেক সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বৈরাচারী হয়ে ওঠার পেছনে কিছু সাংবাদিকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। গুম খুনের বৈধতা উৎপাদন করেছে, ভোট চুরির বৈধতা উৎপাদন করেছে, গণতন্ত্রের পক্ষে যারা ছিল তাদেরকে হত্যাযোগ্য করে তোলা হয়েছে। এইসব সাংবাদিক, নামধারী সাংবাদিক এবং এই মিডিয়াদের পক্ষে বিপক্ষে বা কি ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে
আইনি ব্যবস্থা আদৌ নেওয়া হয়েছে কিনা, কেন তাদেরকে আবার পুনর্বাসন করা হচ্ছে, সেটির আইনগত কি ব্যাখ্যাটি কি, সেটি এই সংসদের সামনে উপস্থাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি। যারা এই গণতন্ত্র সমুন্নত রাখার বিপক্ষে কাজ করবে, গণতন্ত্র ধূলিসাৎ করার কাজ করবে, কোনো সন্ত্রাসের কাজ করবে, সে যেই হোক, সে আইনের ঊর্ধ্বে না, তার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে অধিবেশন শুরুর আগে জাতীয় সংসদের ক্যাবিনেট কক্ষে স্পিকারের সভাপতিত্বে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির তৃতীয় সভা অনুষ্ঠিত হয়। এ সময় রামিসা হত্যাকাণ্ডে সরকারের দ্রুত পদক্ষেপ আইন শৃঙ্খলা রক্ষায় দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন ঘটেছে বলে মনে করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এজন্য তিনি স্বরাষ্ট্র ও আইনমন্ত্রীকে ধন্যবাদ জানান। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। 8 দিন হাসপাতালের আবেদনের ভিত্তিতে কারণ দর্শানোর জন্য আরও 48 ঘন্টা সময় দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রবিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। 8 দিন হাসপাতাল কর্তৃপক্ষ থেকে একটি কারণ দর্শানোর নোটিশে দেওয়া হয়েছিল, যার সর্বশেষ সময় ছিল আজকে বিকেল 5টায়। তো 8 দিন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ নির্ধারিত সময়ের আগেই ওনারা একটি আবেদন পাঠিয়েছেন এবং ওনারা এই কারণ দর্শানোর বিষয়টির জন্য সময় বৃদ্ধি প্রার্থনা করেছেন। ওনাদের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী 48 ঘন্টা এটি সময় বৃদ্ধি করা হয়েছে, আগামী 9 তারিখ বিকেল 5টা পর্যন্ত। 2024-এর গণ অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত ও আহত ব্যক্তিদের মানসিক সুস্থতা ও সহযোগিতা দিতে বিশেষ কর্মশালা করেছে অপরাজিত 24 ফাউন্ডেশন। রাজধানীর বনানী ডিওএইচএসে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালা পরিচালনা করেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ইউনিভার্সিটি ল্যাঙ্গন হেলথের চিকিৎসক ডক্টর আব্দুল হাসান। বক্তব্য রাখেন অপরাজিত 24 ফাউন্ডেশনের নির্বাহী কমিটির ট্রেজারার অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুস সালাম বীর প্রতীক। কর্মশালায় ট্রমা মোকাবেলা, মানসিক স্থিতিস্থাপকতা বৃদ্ধি, আবেগ নিয়ন্ত্রণ, মানসিক চাপ ব্যবস্থাপনা, পারিবারিক সহায়তা ব্যবস্থা এবং দীর্ঘমেয়াদী মানসিক সুস্থতা নিয়ে আলোচনা করা হয়। প্রতি 10 জনের মধ্যে 9 জনই মানসিক স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত। মেন্টাল হেলথের জন্য যে চিকিৎসার ব্যবস্থা আছে তা জনসংখ্যার তুলনায় কম। ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে ইনোভেশন ফর ওয়েলবিং ফাউন্ডেশন ও হিরোজ ফর অল এর উদ্যোগে আয়োজিত এই সভায় এ কথা জানান প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডক্টর SM জিয়াউদ্দিন হায়দার। বলেন, প্রতি 2 মাসে অন্তত একবার প্রত্যেক পরিবারকে চিকিৎসা দিতে 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার উদ্যোগ নিচ্ছে সরকার। সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস, আইনবিদ, মানবাধিকার কর্মী এবং মনোরোগ বিশেষজ্ঞরা। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ট্রেনের ছাদ থেকে পড়ে আরও এক যুবকের মৃত্যু। বিএনপি সরকারের 100 দিন একদিকে আশা জাগা নিয়া ও সম্ভাবনাময়, অন্যদিকে সুশাসন, দুর্নীতি প্রতিরোধ ও বিশেষ করে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার প্রত্যাশা পূরণে সুনির্দিষ্ট পথরেখা বা উদ্যোগের ঘাটতি বিবেচনায় উদ্বেগজনক বলে মনে করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে টিআইবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সরকারের 100 দিন সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি বিরোধী প্রতিশ্রুতি বাস্তবায়ন পর্যবেক্ষণ শীর্ষক সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা 133টি অধ্যাদেশের মধ্যে 97টি অধ্যাদেশ আইনে পরিণত করার উদ্যোগ প্রশংসার যোগ্য। তবে দেশে আইনের শাসন, ন্যায় বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠায় অন্যান্য গুরুত্বপূর্ণ আইনসমূহ রহিত করা কার্যত ক্ষমতাসীন সরকারের মোটা দাগে বিচার বিভাগের স্বাধীনতা, মানবাধিকার রক্ষা, দুর্নীতি দমন এবং গুম প্রতিরোধ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে পেছনে হাঁটার ইঙ্গিত দেয়। তাছাড়া সরকার গঠনের 100 দিনের মধ্যে দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন ও তথ্য কমিশনের মতো গুরুত্বপূর্ণ কমিশন গঠনের জন্য দৃশ্যমান উদ্যোগ না নেওয়া উদ্বেগজনক বলে মনে করে টিআইবি। অন্তর্বর্তী সরকার যে দৃষ্টান্ত স্থাপন করে গেছে, দুর্নীতি দমন জাতীয় মানবাধিকার কমিশন এবং তথ্য কমিশন দুইটাকে স্থবির করে রাখা, সেই ধারাবাহিকতায় আবার নতুন যুক্ত হয়েছে দুর্নীতি দমন কমিশনের স্থবিরতার অবস্থা, যেটি কোনো অবস্থায় সরকারের নিজস্ব অঙ্গীকারের সাথে রিপিট করছে তাদের 31 দফা তাদের নির্বাচনী ইশতেহার জুলাই সনদের প্রতি, যেটি সরকার প্রধান সহ উচ্চ পর্যায় থেকে বলা হচ্ছে অক্ষর অক্ষরে বাস্তবায়ন করা হবে, কোনোটার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। টিআইবি জানায়, সরকারের শীর্ষ পর্যায় থেকে সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি নিয়ন্ত্রণে ঘোষণা দেওয়া হলেও ক্ষমতাসীন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে পূর্বের মতো দখল বাণিজ্যের সংস্কৃতি লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি
পুলিশ, প্রশাসন ও সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, বাংলাদেশ ব্যাংক, স্থানীয় সরকার ও শিক্ষা প্রতিষ্ঠানে দলীয় ও গোষ্ঠী বিবেচনায় নিয়োগ এবং পদায়ন অব্যাহত, যা বিএনপি নির্বাচনী অঙ্গীকারের পরিপন্থী বলে মনে করে টিআইবি। সরকার গঠনের পর বেশ কিছু নিয়োগ এমনভাবে হয়েছে যেটি আসলে দলীয়করণ, সম্পূর্ণ পরিষ্কারভাবে দলীয়করণের একটা আগের চর্চারই প্রতিফলন, যেটি প্রত্যাশিত ছিল না। অবশ্যই আমরা মনে করি যে বাংলাদেশে এমন একটা পরিবেশ সৃষ্টি হয়েছে যে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ হবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে বা যাদের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দলীয় বিবেচনা, রাজনৈতিক বিবেচনা আসবে, কিন্তু যাদেরকে নিয়োগ দেওয়া হবে তারা কি আসলে দল নিরপেক্ষভাবে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করতে পারবেন কিনা এই বিষয়টি নিশ্চিত করা সরকারের দায়িত্ব। এক্ষেত্রে সরকার ইতিমধ্যে ব্যর্থতার পরিচয় দিয়েছে। রাষ্ট্র সংস্কার, বিশেষ করে জবাবদিহিমূলক সরকার ব্যবস্থার প্রত্যাশা পূরণের পথে প্রাতিষ্ঠানিক, আইনি, নীতিগত ও প্রক্রিয়াগত প্রতিবন্ধকতার অন্যতম ক্ষেত্র আমলাতান্ত্রিক ঝুঁকি নিরসনের সক্ষমতার ঘাটতি উদ্বেগজনক বলেও মনে করে টিআইবি। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। ইসলামী ব্যাংক নিয়ে সরকারের ফ্যাসিবাদী আচরণ মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিলেন ব্যাংকটির গ্রাহকরা। রাজধানীর মতিঝিলে ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে এ হুঁশিয়ারি দেওয়া হয়। অবিলম্বে ব্যাংকের চেয়ারম্যানের অপসারণের দাবি জানায় আন্দোলনকারীরা। আবারও নতুন করে ব্যাংক থেকে টাকা লুটপাটের জন্য পরিকল্পনা করা হচ্ছে বলে অভিযোগ করেন বক্তারা। দাবি না মানা পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে যাবার ঘোষণাও দেন গ্রাহকরা। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করেন সংক্ষুব্ধরা। কুয়েতে ঈদ পুনর্মিলনী ও বাংলা সেমিনারের আয়োজন করে বাংলা কমিউনিটি ডিএক্সএন। এনটিভি কুয়েত প্রতিনিধি আলামিন সরকার জানান, ফারজানা উর্মি ও ইয়াসিন আরাফাতের সঞ্চালনায় এবং মোহাম্মদ বাইজিদ বোস্তামি ও ইমরান হকের পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রেমিটেন্স প্রেরণে ভূমিকা রাখা ডিএক্সএন কুয়েতের কান্ট্রি ম্যানেজার মুরালি ভি নায়ার। স্বাগত বক্তব্য দেন মোহাম্মদ আব্দুল হাকিম ও আফজাল খান। আরও বক্তব্য দেন মোহাম্মদ বাইজিদ বোস্তামি, ইমরান হক আদনান, ইমরান খান, নিয়ামতুল্লাহ, আরাফাত হোসাইন। আর এই ছিল মধ্যরাতের খবর। এই খবরের ভিডিও শো আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।